হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার এডু বিডি। আমাদের আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন 4 এর সমাধান নিয়ে। আজকে আমরা যদি অঙ্কটার করণীয়গুলো আগে পড়ি তাহলে দেখতে পাই কতে বলছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা, অর্থাৎ বছরের শুরুতে মালিক কি পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে সেটা নির্ণয় করার জন্য। উপযুক্ত লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা, অর্থাৎ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে লেনদেনগুলার। আর বলছে 25 জানুয়ারি লেনদেন অবলম্বনে ক্রেডিট ভাউচার তৈরি করতে। ক্রেডিট ভাউচারটা কি বিক্রয় অথবা কোনো প্রাপ্তি হলে, ব্যবসায় কোনো প্রাপ্তি হলে সেটার যে একটা ভাউচার তৈরি করে সেটাকে বলে কি ক্রেডিট ভাউচার। আচ্ছা, আমরা যদি অঙ্কটা পড়ি তাহলে প্রথমে তো আমাদেরকে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা দেখি আলম সার্ভিস সেন্টার, এটা একটা সার্ভিস সেন্টার, 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকা আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। তাহলে ওনার এটা কি কম্পিউটার সার্ভিস বা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কি করছে, নগদে 5 লাখ টাকা আনছে, আসবাবপত্র আনছে 75,000 টাকা আর 55,000 টাকার ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণটা কি? ব্যাংক ঋণ হচ্ছে দায়, তাই কি না এটা মূলধনের অংশ নয়। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনে কি কি আনবো, আমরা যদি গণনা করি তারিখ, বিবরণ, টাকা টাকা। এটা হচ্ছে সৃজনশীল 4-এর ক নং উত্তর। ক নং উত্তর কি নির্ণয় করব? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন, ওকে। তাহলে আমরা লিখব কি তারিখ। তারিখ যেহেতু বলছে বছরের প্রারম্ভিক মানে কি বছরের শুরু না, শুরুতে, তাহলে জানুয়ারির 1 তারিখে যে মূলধনটা আনছে সে। বিবরণ টাকা টাকা। তাহলে কি আনছে? প্রথমে নগদ আনছে 5 লক্ষ টাকা। আর কি আনছে? আসবাবপত্র আনছে না, আসবাবপত্র দুটোটাই কত আনছে? 75,000 টাকা। তাহলে আমরা একটু নিচে দিলাম টানটা, এই দুইটা যোগ করে আমরা এখানে লিখব 5,75,000 টাকা হচ্ছে কি তার প্রারম্ভিক মূলধন। আমাদের 1 নং সৃজনশীলের মানে ক নং এর উত্তর হয়ে গেছে প্রারম্ভিক মূলধন। এই হচ্ছে কি প্রারম্ভিক মূলধন, অর্থাৎ বছরের শুরুতে যেই টাকাটা নিয়ে মালিক ব্যবসা শুরু করছেন সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। তাহলে এই দুইটা জিনিস নিয়ে সে ব্যবসা শুরু করছেন। আরেকটা ছিল ব্যাংক ঋণ, কিন্তু ব্যাংক ঋণটা কি নয়, ব্যাংক ঋণটা মূলধন হিসেবে আসবে না, কারণ এটা অলরেডি একটা দায়। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের ঋণটা নির্দিষ্ট সময় শেষে কি করতে হয়? পরিশোধ করতে হয়। আচ্ছা, আমরা এটা মুছি। আমরা খ নংটা এখন করব। খ নংয়ে কি বলছে? খ নংয়ে বলছে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, মানে কি কারণে ডেবিট হলো, কি কারণে ক্রেডিট হলো সেটা আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। আমরা লিখব তারিখ, যেহেতু তারিখ তো দিতে হবে, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর লিখব কারণ সাপেক্ষা। তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর লিখব কি কারণ সহ ব্যাখ্যা। ব্যাখ্যা, ওকে। আমরা এখানে লিখব ডেবিট ক্রেডিট নির্ণয়।
তোমরা প্রতিষ্ঠানের নাম, উপরে প্রতিষ্ঠানের নাম, তারপর অমুকের ডেবিট ক্রেডিট নির্ণয়, এগুলো লিখে সুন্দর করে উপস্থাপন করবে। যেহেতু আমাদের ভিডিওটার আসলে একটা টাইম নির্দিষ্ট থাকে, হয়তো তোমরা দেখতে চাও না বেশি লং ভিডিও হলে, সেই জন্য আমি সবগুলো লিখলাম না, শর্টকাট লিখলাম জাস্ট তোমাদের অঙ্কটা বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, 2017 সালে প্রথম থেকেই শুরু করবো, তাই না? জানুয়ারি 1 তারিখ কি করছে সে? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট, পত্র হিসাব ডেবিট, আর কি ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু এই দুইটা জিনিস সে কি করছে, এই দুইটা আসবাবপত্র এবং নগদ নিয়ে সে ব্যবসাটা শুরু করছে, তাইলে এই সম্পদ দুইটা ডেবিট, আর এটা হচ্ছে কি মূলধনটা হচ্ছে কি মালিকানা সত্ত্বের অংশ, তাহলে মালিকানা সত্ত্ব হচ্ছে গিয়ে ক্রেডিট। তাহলে আমরা টাকা লিখি, নগদান ছিল 5 লক্ষ টাকা, আর আসবাবপত্র হচ্ছে 75,000 টাকা। দুইটা যোগ করে আমরা কিন্তু প্রারম্ভিক মূল্য লিখছিলাম ওইখানে, ক নম্বরে কিন্তু করছি না, 5,75,000 টাকা। আমরা কি লিখবো, নগদটা কি, নগদ হচ্ছে ব্যবসায়ের সম্পদ, তাই না? তাহলে আমরা লিখবো সম্পদ বৃদ্ধি, কারণটা লিখতেছি সম্পদ বৃদ্ধি। এই আসবাবপত্র কি সম্পদ না? সম্পদ বৃদ্ধি পাইছে যেটা আনছে। আর এটা কি মালিকানা সত্ত্ব, মূলধন কি মালিকানা সত্ত্বের অংশ, তাহলে মূলধন কি মালিকানা সত্ত্ব কি পাইছে, মূলধন আনলে মালিক, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তারপরে দেখো 55,000 টাকার ব্যাংক ঋণ আনছে একই তারিখে, কিন্তু জানুয়ারি 1 তারিখে ব্যাংক ঋণ আনছে। আচ্ছা, ব্যাংক ঋণটা সে কিভাবে আনছে, ব্যাংক থেকে যখন ঋণটা গ্রহণ করছে, উত্তোলন করছে আর কি ঋণটা, তখন কি হলো, তখন কিন্তু ব্যাংক নগদ টাকা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে, তাই না, এই সার্ভিস সেন্টারকে। তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদ সম্পদ বাড়বে, নগদান হিসাব ডেবিট, আর কি ব্যাংক ঋণ ক্রেডিট, যেহেতু দায়ের পরিমাণ বেড়ে গেল, আমাকে দিতে হবে না, এই দায়টা দিতে হবে, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা হচ্ছে 55,000 টাকাটা তোমরা লিখবে। তোমরা কি লিখবা, নগদ টাকা যেহেতু বাড়ছে, নগদান হিসাব ডেবিট লিখছি, তাহলে কি সম্পদ বৃদ্ধি পাইছে, আমরা লিখবো সম্পদ বৃদ্ধি। আর ব্যাংক ঋণটা কি একটা দায়, আমাকে দিতে হবে, ব্যাংক ঋণের পরিমাণও বাড়ছে, দায়ের পরিমাণ বেড়ে গেছে, তাহলে কি লিখবো, দায় বৃদ্ধি। তারপরে আছে 2 তারিখ বলছে অফিস ভাড়া পরিশোধ। আচ্ছা, ভাড়া যদি দেয় তাহলে ভাড়াটা কি, ভাড়াটা একটা খরচ বা ব্যয়, তাহলে ভাড়া ডেবিট, আর যেহেতু এটা কিসের মাধ্যমে দিছে কিছুই বলে নাই, তাহলে নগদ টাকায় দিছে, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা যেহেতু সম্পদ, এখানে কিন্তু সম্পদের পরিমাণ হ্রাস পাইছে, হ্রাস পেলে আমরা কি করব, ভাড়া তো একটা খরচ বা ব্যয়, তাহলে ব্যয় কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর নগদান হিসাব বা সম্পদ যদি হ্রাস পায় তাহলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা এখানে অ্যামাউন্টটা লিখি আগে, 22,000। তাহলে আমরা ভাড়া হিসাব ব্যয়, এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর নগদ কি সম্পদ না, সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস। ওকে, তাহলে দেখো তারপরে কি বলছে, 10 তারিখ বলছে কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। আচ্ছা, কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা, এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম নেই যে অমুকের কাছ থেকে ক্রয় করেছি, এটা কিন্তু নেই। তাহলে আমরা ধরে নেব এটা কি নগদে ক্রয় করছে, আর কাগজটা যেহেতু এটা একটা সার্ভিস সেন্টার, কাগজটা তার কি পণ্য, তাহলে এটা একটা কি ব্যয় না, ব্যয়। তারিখ হচ্ছে তোমার 10 তারিখ, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, নগদানকে ক্রেডিট করব, ক্রেডিট। টাকা হচ্ছে তোমার 5,000
5,000। তাহলে ক্রয় একটা ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে। আর নগদ টাকা ছিল সম্পদ, সম্পদ কমে গেছে মানে প্রদান করছো, তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আচ্ছা, তারপরে 20 তারিখ বলছে 12, এটা 10 তারিখ। আচ্ছা 12 তারিখ কি বলছে? 12 তারিখ বলছে কম্পিউটার মেরামত, যেহেতু এটা একটা কি কম্পিউটার সার্ভিস সেন্টার, তাহলে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। কম্পিউটার মেরামত করছে, তাহলে কম্পিউটার মেরামতটা কি একটা ব্যয়ের অংশ, ব্যয়। তাহলে ব্যয় সংগঠিত হলে আমরা কম্পিউটার মেরামত লিখবো, মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কিভাবে পরিশোধ করছে সেটা বলে নাই, আমরা নগদ লিখব। তাহলে টাকা কত? 32,000। তাহলে কি হলো? মেরামত হিসেবে ব্যয় বৃদ্ধি পেল, আর যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে সম্পদ হ্রাস পেল, সম্পদ হ্রাস। তারপরে দেখো 20 তারিখ বলছে যে মজুরি প্রদান করা হলো চেকে। চেকের মাধ্যমে মজুরি প্রদান করলে তাহলে কি হবে? ব্যাংক থেকে টাকা কমবে, ব্যাংকও কিন্তু আমাদের একটা সম্পদ, তাহলে সম্পদের পরিমাণ কমে যাবে। 20 তারিখ তাহলে আমরা লিখব কি? মজুরি একটা ব্যয়, মজুরি হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক বা চেকের মাধ্যমে আমরা কি করছি? পরিশোধ করছি। যদি আমরা চেকের মাধ্যমে পরিশোধ করছি, যে যাকে আমরা এই মজুরিটা প্রদান করছি সে আমাদের ইস্যু করা চেকটা আমাদেরই ব্যাংকে নিয়ে জমা দিবে, যে এটা টাকাটা তোলার জন্য। সো এটা কি একটা ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাইছে, আর এক মজুরি ব্যয় হিসেবে ব্যয় বৃদ্ধি পাইছে। অ্যামাউন্ট হচ্ছে 8,500। তাহলে লিখবো ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস, মানে ব্যাংক সম্পদ হ্রাস পাইছে। তারপরে কি বলছে? 25 তারিখ বলছে সিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। আচ্ছা বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা পাওয়া গেল। তাহলে বিসিটি ব্যাংক থেকে যদি ভাতা পাই তাহলে তো এটা একটা কি আয় হয়েছে, আমার আয় হয়েছে। কিন্তু ব্যাংকে যে ইয়াতে দিল, বিসিটি ব্যাংক যে আমাদেরকে প্রশিক্ষণ ভাতা কত টাকা প্রদান করছে? 13,000 টাকা প্রদান করছে। এটা কিন্তু আমাদেরকে নগদও দেয় না, ব্যাংক কখনো কি করে না নগদে পরিশোধ মানে টাকা দেয় না আর কি, প্রাপ্তি যেটা। কারণ এই বিসিটি ব্যাংক কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। সো আমরা এখানে লিখব 25 তারিখ ব্যাংক হিসাব ডেবিট, আমাদের ব্যাংক হিসাবে টাকা যেহেতু আসছে, ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু আমাদের কি হয়েছে? আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা কি লিখব? ভাতা প্রাপ্তি, ভাতা প্রাপ্তি ক্রেডিট। তাহলে কি হলো? তাহলে আমরা এখানে 13,000, অ্যামাউন্টটা ছিল 13,000, আমরা এখানে লিখব। ব্যাংক আমাদের এটা কি সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি। আর কি হয়েছে? আয় হয়েছে, আয় যদি হয় তাহলে আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখব আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। এই হচ্ছে আমাদের খ নংয়ের উত্তর। ডেবিট ক্রেডিট সহ কি করা? কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এখন গ নাম্বারটা সমাধান করব। এটা আমি মুছি, তারপর আমি গ নাম্বারটা সমাধান করব। তাহলে আমরা লিখব গণ উত্তর। আমরা এখন একটা কি তৈরি করব? ক্রেডিট ভাউচার। একটু কমে দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে।
তাহলে আমরা এখানে লিখব তারিখ, বিবরণ, টাকা টাকা। আর এখানে প্রতিষ্ঠানের নাম লিখব। প্রতিষ্ঠান কি? আলম সার্ভিস সেন্টার, আলম সার্ভিস সেন্টার। ওকে, ঠিকানা যদি থাকে আর কি, না থাকলে তো কিছু করার নেই। এখানে কি? ক্রেডিট ভাউচার, ক্রেডিট ভাউচার। আর এখানে কি? ভাউচার নাম্বার, ভাউচার নাম তোমাদের বইয়ে দেওয়া আছে। কত দেওয়া আছে? ভাউচার নাম্বার দেওয়া আছে তোমার 503। এখানে লিখবো তারিখ, তারিখ কিন্তু বলা আছে 25 জানুয়ারি 2017। ওকে, আর আছে কি? তাহলে আমরা এখানে আরো লিখবো গ্রহণকারী, গ্রহণকারীর নাম, ঠিকানা। ঠিক আছে, এখানে লিখবো হিসাব খাতের নাম, হিসাব খাতের নাম, অর্থাৎ আয়, তাই না? এটা তো আয় হিসাব না, আয়। ঠিক আছে, আর কি লিখবো? এখানে লিখবো তারিখ, তাহলে 2017 জানুয়ারির 25, তাই না? হ্যাঁ, 25। এখানে লিখবো আয়ের বিবরণ, মানে এটা তো আয়ের হিসাব। এটা কিসের? এটা আর কি? বিবরণ, প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা, টাকা টাকা। অ্যামাউন্ট কত ছিল? 13,000 না? 13,000 ছিল। এটাই আমরা কি করবো? এখানে টান দিয়ে, এখানে এইভাবে একটা টান দিব আর কি, যেহেতু আর কোনো লেনদেন নেই আর কি। টান দিয়ে এখানে লিখবো 13,000। আমরা এখানে লিখবো কি? মোট। এখানে লিখবো টাকা কথায়, কিসে? কথায়, কথায় লিখতে হয় আর কি। 13,000 টাকা মাত্র, এটা লিখবো। আর কি লিখবো? আর এখানে লিখবো ক্যাশিয়ারের স্বাক্ষর। 4টা স্বাক্ষর হবে, তোমরা মনে রাখবা। ভাউচারে 4টা স্বাক্ষর হয়। ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপরে হয়েছে তোমার ক্যাশিয়ারের পরে আছে তোমার হিসাব রক্ষকের স্বাক্ষর, হিসাব রক্ষণ যে করেন আর কি, রক্ষকের স্বাক্ষর। তারপরে আছে তোমার ব্যবস্থাপকের স্বাক্ষর, আর হবে কি? গ্রহণকারীর স্বাক্ষর, কে টাকাটা গ্রহণ করছে, গ্রহণকারী স্বাক্ষর। এই হচ্ছে কি? এই হচ্ছে ক্রেডিট ভাউচার বা 3 নাম্বার গ নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।